আচ্ছা, এবার ওই পরের ওই একই চ্যাপ্টারের পরের অঙ্কটা করাবো, 3 নম্বর অঙ্কটা করাবো। বইটা একটু নিই আবার। আচ্ছা, 3 নম্বরের অঙ্কটা কি বলেছে? আগের দুটো অঙ্ক করিয়েছি, এবার 3 নম্বরের অঙ্কটা দেখো কি বলেছে। 3-এ বলেছে মিলি 80 টাকা 50 পয়সায় কয়েকটি খাতা কিনলো। তার দাদা ওই একই রকমের আরো কয়েকটি খাতা কিনলো 57 টাকা 50 পয়সা দিয়ে। প্রত্যেক খাতার সবচেয়ে বেশি দাম কত? ওই দামে মোট কতগুলি খাতা কেনা হয়েছিল হিসাব করি। আচ্ছা, এই তোরা পড়ছিস তো অঙ্কটা? ভালো করে পড় বাবা। তোদেরকে দেখে তো মনে হচ্ছে তোরা ক্যামেরায় কাজ করছিস, আমি এখানে দাঁড়িয়ে রয়েছি শুধু শুধু। যাই হোক, এইবার এই অঙ্কের ক্ষেত্রে একটা জিনিস বলে দিই, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এই জিনিসটা তোমরা করবে। এখানে দেখো 80 টাকা 50 পয়সার কথা বলা হয়েছে। যখনই তোমরা কোনো অঙ্ক করতে যাবে তখন যদি দুটো একক বলা হয় তখন সেই বড় একককে ছোট এককে পরিণত করে নেবে। একক কি তোমরা তো সে আগে জেনেছো। এককটা কি? আমরা হচ্ছে বিভিন্ন জিনিস মাপার পরিমাপ করার যে পদ্ধতি তাকে আমরা একক বলি, তাই তো? যেরকম টাকা পয়সা, তারপর হচ্ছে কাপড়ের ক্ষেত্রে হচ্ছে মিটার সেন্টিমিটার, ওজনের ক্ষেত্রে কিলোগ্রাম হেক্টোগ্রাম, এই যে বিষয়গুলো রয়েছে। তাহলে আমাদের যদি টাকা পয়সা থাকে তাহলে সেটাকে পয়সায় পরিণত করে নেব। মিনিট সেকেন্ড থাকলে পুরোটাকে সেকেন্ডে পরিণত করে নেব। একইভাবে মিটার সেন্টিমিটার থাকলে সেন্টিমিটারে পরিণত করে নেব। এরকম কিলোগ্রাম গ্রাম থাকলে গ্রামে পরিণত করব। কারণ কি, বড় সংখ্যাটাকে ছোট সংখ্যায় পরিণত করে, ছোট এককে পরিণত করে, বড় এককে ছোট এককে পরিণত করে অঙ্ক করলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। ঠিক আছে? সুবিধা হবে না, এটাই নিয়ম। যাই হোক, মিলি 80 টাকা 50 পয়সায় কয়েকটি খাতা কিনেছে। তাহলে আগে কি লেখা আছে? 80 টাকা 50 পয়সা। অত বেশি লিখবো না, যতটুকু পারা যায়। 80 টাকা 50 পয়সায় খাতা কিনেছে। তাহলে 80 টাকাকে টাকাকে পয়সায় পরিণত করলে কি হয়? 100 দিয়ে গুণ করতে হয়। এটা তো জানো তোমরা, এটা তো জানো। ঠিক আছে? টাকাকে পয়সায় পরিণত করলে 100 দিয়ে গুণ করে দেবো। তাহলে 100 দিয়ে গুণ করলে কত হবে? 8 একে 8, আর 3টে শূন্য পরপর বসে গেল, আর 50টা যোগ হয়ে গেল। যেহেতু 50 নিজেই পয়সায় রয়েছে, আর কেন তাকে পয়সায় পরিণত করব? ঠিক আছে? তাহলে টোটাল হয়ে গেল 8050 পয়সা। সেম ভাবে দাদা কত টাকা দিয়ে খাতা কিনেছে? 57 টাকা 50 পয়সা। 57 টাকা 50 পয়সা। 57 টাকা 50 পয়সাকে আমি আবার পয়সায় পরিণত করব। সেম সেম প্রসেসে করব। 57 ইন্টু 100 যোগ 50, কারণ এটাকে আমরা পয়সা। তাহলে 57 কে 57, আর দুটো শূন্য বসে গেল। শূন্যের গুণ করা খুবই সহজ, তোমরা তো জানো। তাহলে এটা হলো কত? 5750 পয়সা। এরা কিন্তু টাকা নয়, এরা সবাই পয়সায় পরিণত হয়ে গেল। ঠিক আছে? টাকা পয়সাকে পয়সায় পরিণত করে নিলাম, যেরকম আগে বললাম ঠিক সেম ভাবে ছোট এককে পরিণত করে নিলাম। এইবার এই সংখ্যা দিয়ে 7550কে 5750কে দিয়ে 8050কে আমি গসাগু নির্ণয় করব। তাহলে এখানে করে দিই। এখানে 5750 লিখি, আর এখানে হচ্ছে 8050। তোমরা ভিডিওতে সব দেখতে পাচ্ছ তো ঠিক মতো? যাই হোক, দেখে নিও তোমরা। যদি কোনো ডিস্টার্ব হয় সেটিংয়ে, এখনো অনেক প্রবলেম আছে, আমি অনেক কিছু বুঝে উঠতে পারছি না। তোমরা সেই ভুলচুকগুলো একটু দেখে নিয়ে বুঝে নিয়ে কিন্তু করো। ঠিক আছে? কারণ আমি মুখেও তো বলছি, হয়তো লাইটটা পড়েছে বলে অনেকটা দেখাও যাচ্ছে না। ঠিক আছে? আস্তে আস্তে সবই আমি শিখে যাব। এখানে দুবার যাবে না, একবার যাবে। সেটা একবারই করব। একবার করবে, দুবার গেলে এখানে 1000 হয়ে যাবে, কারণ এখানে তো ভাজ্যে তো বেশি নেই। 1000 হলে তো বড় হয়ে যাবে, 8000 আছে। তাহলে এখানে 5750 5750ই হবে। তাহলে শূন্য, এটাও শূন্য। এখানে কত হবে? 7 আছে কত হলে 10 হবে? 3 হলে হাতে আছে 1, 6 আছে কত হলে 8 হবে, 2 হলে তাহলে 2300। এই 2300কে দিয়ে আবার 5750কে করতে হবে। এটা কিন্তু বারবার একই জিনিস বলছি, আগের ভাগশেষ দিয়ে আগের ভাজককে করতে হবে। পরে কিন্তু এই একই ভুল, কিন্তু একই কথা বারবার বলা সত্ত্বেও কিন্তু তোমরা কিন্তু ভুল করো, তাই বলছি। যাই হোক, এবার তাহলে এটা কবার যাবে দেখে নি। এটা 3বার দিলে না, 2বার দিয়ে দেখি। 2বার দিয়ে দেখলে কত হবে? 2 শূন্য শূন্য, 2 শূন্য শূন্য, 3 দুগুণী 6, হাতে কিছু নেই, 2 দুগুণী 4। এর বেশি গেলে হয়তো বেশি হয়ে যাবে, তাই আমি 2বারই দিচ্ছি। তাহলে এখানে কত হবে? 0 বেরোবে, এখানে 5 বেরোবে, আর এখানে বেরোবে 6 আছে কত হলে 7 হবে, 1 হলে এখানেও তাই। 1150। এই 1150কে দিয়ে যদি আমি 2300 করি তাহলে মনে হয় মিলে যাবে, কারণ 1100 1100 1200, আর 50 50 100, তাহলে হয়ে গেল 2300। একবারই আমার বোঝা হয়ে গেল। তাহলে দুবার গেলে আমার হয়ে যাচ্ছে 1150
দিয়ে করলে হয়ে যাচ্ছে, 2300 মিলে যাবে। তোমরা এইভাবে একটু যদি ওইভাবে না করতে পারো, গুণ করেও দেখতে পারো। 2 শূন্যের 0, 5 দুগুণে 10-এর 0, হাতে আমার 1, 2 এককে 2 আর একে 3, আবার 2 এককে 2। তাহলে আমার কি বেরোলো, এটা তো বুঝতে পারছো কি বেরোলো, 1150। এই 1150 পয়সা, 1150 পয়সা। এবার এই পয়সা থেকে যদি আমি টাকায় চলে আসি, তাহলে হবে 11 টাকা 50 পয়সা। কত হবে? 11 টাকা 50 পয়সা। তাহলে সবচেয়ে বেশি সংখ্যক কি বইয়ের দাঁড়াবে সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে। সবচেয়ে বেশি কত দাম, সবচেয়ে বেশি কত সংখ্যক না, সবচেয়ে বেশি কত দামে বইগুলো কিনতে পারবে। তাহলে একটা উত্তর আমরা পেলাম। একটা উত্তর কি পেলাম? একটা উত্তর পেলাম সবচেয়ে বেশি 11 টাকা 50 পয়সা দিয়ে বই কিনতে পারবে। এইবার আরেকটা অঙ্ক বলেছে, যেটা হচ্ছে কে কটা মোট কটা বই কিনেছে, ওই দামে মোট কটা বই কিনেছে। তাহলে ওই দামে যদি মোট কটা বই কিনেছে বার করতে যাই, তাহলে আমাকে মিলি কটা বই কিনেছে সেটাও বার করতে হবে, মিলির দাদা কটা বই কিনেছে সেটাও বার করতে হবে। এবার এই ক্ষেত্রে একটুখানি এই বোর্ডে জায়গা নেই, একটু মুছে করতে হবে। মুছে করি, মুছে দিই, এই অবধি মুছে দিই। এইবার মিলি বই কিনেছে কটি, এখানে আমি একটু লিখে লিখে করি, আমি একটু লিখে অঙ্ক করাই, ঠিক আছে। মিলি কিনেছে আমাদের গসাগু কত বেরিয়েছিল, এখানে একটুখানি ছোট করে গসাগু লিখে নিচ্ছি। গসাগু বেরিয়েছিল আমাদের 1150 পয়সা, তাই তো 1150 পয়সা গসাগু বেরিয়েছিল। তাহলে মিলির যে মোট বইয়ের দাম, মোট বইয়ের দাম ছিল কত? 8050 পয়সা। আর মূল আমাদের গসাগু বেরিয়েছিল 1150 পয়সা। এই 1150 পয়সা দিয়ে মিলি যে যতটা বই কিনেছিল সেটাকে যদি ভাগ করে দেওয়া হয়, তাহলেই আমার কটা বই কিনেছিল বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে 0 0 আমি কেটে দিলাম। তাহলে এখানে কবার যায় দেখো, এটাও একটা আইডিয়া করে নেবে। 115কে কত দিয়ে গুণ করলে হচ্ছে 805 হতে পারে, 7 দিয়ে গুণ করে দেখি। এটাকে যেহেতু আমাদের এটা একটা আইডিয়া হয়ে গেছে, তোমরা যখন এই ক্লাসে পড়ছো সেহেতু তোমাদের একটুখানি অসুবিধা হতে পারে, কিন্তু যারা একটু বড় তারা চট করে আইডিয়া করে নিতে পারে। তোমরা 2বার 3বার গুণ করে দেখবে যে কতটা যাচ্ছে। 5 7 35-এর 5, হাতে আমার 3, 7 একে 7 আর 3-এ 10-এর 0, হাতে আমার 1, 7 একে 7 আর 1-এ 8, মিলে গেল তো 7। তাহলে মিলি কিনলো কটি বই? 7টি বই। সেম ভাবে দাদা কিনেছে কটি বই সেটাও বার করতে হবে। সেম প্রসেস, কিন্তু সেম প্রসেস। ওদের গসাগু ছিল কত? গসাগু ছিল 1150 পয়সা। সেই পয়সা দিয়ে মূল যে বই ছিল তাকে আমরা করছি। মিলির দাদার বইয়ের সংখ্যা বয়স কত ছিল? এটা একটুখানি আগের অঙ্কটায় দেখো, সম্ভবত 5750 পয়সা। তাহলে এইটাকে দিয়ে এটাকে কাটাকুটি করলে হয়ে যাবে। বোর্ডে মোছা হয়ে গেছে, এই অবধি রয়েছে তাই। এখানে আমি যদি কেটে দিই, তাহলে এখানে আমি যদি কাটি, সম্ভবত 115কে 5 দিয়ে গুণ করলে মিলে যাবে। 115কে 5 দিয়ে গুণ করে দেবো, 115কে 5 দিয়ে গুণ করলে দেখো মিলে যাবে। 5 5 25-এর 5, হাতে আমার 2, 5 একে 5 আর 2-এর 7, 5 একে 5, মিললো তো 575। এখানেও রয়েছে 0 0 তো কেটেই গেছে। তাহলে মিলির দাদা বই কিনেছিল 5টি। তাহলে সবার আলাদা আলাদা করে বেরিয়ে গেলে মোট বই তাহলে কটা কেনা হলো? মোট বই কেনা হলো, বই কেনা হলো, মোট বই কেনা হলো 7 যোগ 5 হয়ে গেল কত? 12টি। 12টি। তাহলে দুটো পার্টে অঙ্ক আমার বেরিয়ে গেল। এটা কিন্তু অবশ্যই দেখবে দুটো পার্টই বলেছে। মোট সবচেয়ে বেশি কত দামে বই কিনতে পারবে তারা? 1150 পয়সা, মানে হচ্ছে 11 টাকা 50 পয়সা। আর কটি বই কিনতে পারবে? মিলি কিনতে পারবে 7টি বই তার পয়সার পরিমাণ দিয়ে, আর দাদা কিনতে পারবে 5টি বই তার পয়সার পরিমাণ দিয়ে। তাহলে টোটাল বই হয়ে যাবে 7 যোগ 5 = 12টি। এগুলো একটু পাটিগণিতের মতো একটু বড়ভাবে করা, লিখেও তোমরা ছোটভাবে, অনেক স্কুলে বা ছোটভাবে করায়, আমি একটু বড়ভাবে করি অভ্যস্ত। কারণ কি, বড়ভাবে করলে একটু বুঝতে সুবিধা হয়, তাই জন্য আমি বড়ভাবে করে একটু লিখে লিখে অঙ্ক করালে বুঝতে সুবিধা হয়, আর কিছুই না। অনেকে শর্টেও করে দেয়, সেটাও কোনো খারাপ না, সেটা অবশ্যই ভালো, কিন্তু আমি বোঝার সুবিধার জন্য একটু লিখে লিখে বড় করে করাই। অঙ্কটা দেখতেই বড়, কিন্তু বুঝতে বেশি সুবিধা বড় হলেও, ঠিক আছে। অবশ্যই তোমরা এই অঙ্কটা এইভাবে করে নেবে। আর একটা কথা যেটা বলেছিলাম, সবসময় মনে রাখবে গসাগুর ক্ষেত্রে সবসময় হচ্ছে বড় দিকটা বোঝালে গসাগু হবে, আর বেশি বোঝালে গসাগু হবে, কম বোঝালে লসাগু হবে। এগুলো তোমাদের সাধারণ কথা, তোমাদের স্কুলের টিচাররাও তোমাদেরকে হয়তো বহুবার বলেছে, তোমরা শুনবে, খেয়াল করবে, কথাগুলো মাথায় রাখার চেষ্টা করবে সব সময়।